আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন দিনে নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে এবং কিছুটা হলেও উপকারে আসবে। বর্তমান বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার পরেও সংসারের খরচ কমিয়ে অল্প আয় থেকে টাকা জমানোর গোপন কয়েকটি পদ্ধতি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে খুব স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন চলে আসে, অল্প আয়, তার উপরে বাজারের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এতটাই বেশি যে সংসার খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে, সেখানে টাকা জমাবো কিভাবে? হ্যাঁ, সেখান থেকেও টাকা জমানো সম্ভব হতে পারে যদি আপনি টাকা জমানোর জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়ে থাকেন। আমরা চাইলেই আমাদের ইনকাম বা রোজগারটাকে বাড়িয়ে নিতে পারবো না, অথবা আমরা চাইলেই বাজারের প্রয়োজনীয় দ্রব্যের দামটাও কমাতে পারবো না। তবে আমরা চাইলে একটা কাজ করতে পারবো, সেটা হচ্ছে আমাদের সংসারের খরচটা কমিয়ে আনতে পারবো। সংসারে আমরা এমন কিছু খাতে কিছু খরচ করি, যেই খরচগুলো না করলেও কিন্তু খুব সুন্দরভাবে আমাদের জীবনটা কেটে যাবে। তো সেই ধরনের খরচগুলো আমাদেরকে বের করে আনতে হবে। আর সেই খরচগুলো কমিয়ে এনে কিন্তু আমাদেরকে একটু করে টাকা জমাতে হবে। আমার গত কয়েকটি ভিডিওতে আমার অনেক আপু এবং ভাইয়ারা লাইক করেছেন, অনেক সুন্দর কমেন্ট করেছেন এবং অনেকেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন। সেজন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে রাখলাম। আর যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা ভুলে গিয়েছেন, আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। টাকা পয়সা জমা করতে গেলে আমাদেরকে প্রায়ই একটা কথা আমরা শুনি বা শুনতে হয়। সেটা হচ্ছে, জীবনটা তো মানুষের খুবই ছোট বা কম সময়ের জন্য। মানুষ রোজগার করে ভোগ করার জন্য অথবা খরচ করার জন্য। তাহলে টাকা পয়সা কেন সঞ্চয় করব? দেখুন, এই কথাটা যেমন সত্য, এটার সাথে আরো একটা সত্য গভীরভাবে জড়িয়ে থাকে। সেটা হচ্ছে গিয়ে, এখন যে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের এতটা দাম, সামনে হয়তো দামটা আরো বেশি বেড়ে যেতে পারে। সময় এবং পরিস্থিতি আরো খারাপ হয়ে যেতে পারে। অথবা যখন মানুষ বৃদ্ধ বয়সে চলে যায়, কাজ বা রোজগার করার ক্ষমতা থাকে না, অথবা যারা প্রাইভেট চাকরি বা ব্যবসা করেছিল তাদের কোনো পেনশনের ব্যবস্থা থাকে না, তখন মানুষের জীবনটা কিভাবে কাটবে? হ্যাঁ, তখন তাদের জীবনটাই সুন্দরভাবে কাটবে যারা শত সমস্যার মধ্য থেকেও হিসেব করে চলে, সংসারের খরচ থেকে একটু করে টাকা জমিয়েছিল। আর যারা ভেবেছে রোজগার করছি, খাচ্ছি, দাচ্ছি, ঘুরছি, ফিরছি, কিসের আবার টাকা জমানো, তাদের কিন্তু মারাত্মক সমস্যার সামনে পড়ে যেতে হয়। সেজন্য প্রত্যেক মানুষেরই উচিত ইয়াং বয়সে যখন রোজগার করার স্পিড ভালো থাকে বা ইনকাম ভালো থাকে, তখন বেতন বেশি হোক, রোজগার বেশি হোক বা কম হোক, সেখান থেকে হিসেব করে খরচ কমিয়ে একটু করে সঞ্চয় করা অত্যন্ত বৃদ্ধ বয়সে এসে যেন শেষ সময়টা খুব ভালোভাবে নিরাপত্তার সাথে কেটে যায়। আর টাকা পয়সা জমানোর ক্ষেত্রে সবথেকে বড় বাধা হচ্ছে আমাদের বিভিন্ন রকমের সমস্যা চলে আসা এবং অতিরিক্ত চাহিদা তৈরি হওয়া। আমরা ভাবি যে আজকে তো একটা সমস্যা আছে, ঠিক আছে, এই সমস্যাটা কেটে গেলে আগামীকাল থেকে টাকা জমানো শুরু করব। তো আগামীকালে এসে দেখা যায় যে সেদিনও কোনো না কোনো প্রয়োজন পড়ে গেছে অথবা বিভিন্ন সমস্যা এসে গেছে। তো সেদিন ভাবি যে না, পরের দিন থেকে টাকা জমা করা শুরু করব। এভাবে দেখা গেছে যে দিনগুলো চলে যাচ্ছে কিন্তু আর টাকা জমানো সম্ভব হয়ে উঠছে না। দেখুন, মানুষের জীবনে সমস্যা থাকবে, এটা খুব স্বাভাবিক। প্রয়োজন থাকবে, চাহিদা থাকবে। তো এই সকল সমস্যার মধ্যে থেকে যদি আমরা প্রতিদিন অথবা সপ্তাহে বা মাসের খরচগুলাকে একটু কমিয়ে এনে কম করে টাকা জমানো শুরু করি, একটা সময়ে কম টাকাটা একটা মোটা অঙ্কে
রূপ নিবে, যেটা আমরা আমাদের ভবিষ্যতের সময়ে এসে যেকোনো সমস্যা বা যেকোনো খারাপ পরিস্থিতি এট লাস্ট অন্তত আমাদের একদম বৃদ্ধ বয়সে এসেও যেন জীবনটাকে ভালোভাবে কাটাতে পারি, সেই ব্যবস্থাটা খুব সহজেই হয়ে যায়। আমি আমার গত ভিডিওতে অল্প আয় থেকেও সংসারের খরচ কমিয়ে টাকা জমানোর কয়েকটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সেখানে অনেক আপুরাই আমাকে খুব সুন্দর, সুন্দর কমেন্ট করেছে এবং আমার যে পদ্ধতি বা উপায়গুলো আমি ব্যবহার করেছি সেগুলা আপনাদের ভালো লেগেছে, আপনারা কমেন্টে বলেছেন। তবে আজকের ভিডিওতে আমি আরো কয়েকটি গোপন টিপস শেয়ার করব, যেগুলো হয়তো অনেকেই আপনারা জানেন বা অনেকেই জানেন না। তবে আজকের ভিডিও দেখার পরে টিপসগুলো সম্পর্কে আপনাদের খুব ভালো ধারণা হয়ে যাবে আমি আশা করছি। আর এই টিপসগুলো আমি অনেকদিন ধরে ব্যবহার করছি। আলহামদুলিল্লাহ খুব ভালো ফলাফল পাচ্ছি এবং পেয়েছিও। চাইলে আপনারাও এই টিপসগুলো আপনাদের জীবনে এপ্লাই করে দেখতে পারেন। তো আমি এই সংসারের খরচ কমিয়ে টাকা জমানোর ৫ টি উপায় একটা কাগজে লিখে নিলাম। সে উপায়গুলোর ১ম টা হচ্ছে খাবারের টেবিলের আইটেম কমিয়ে বাজার খরচ কমিয়ে আনা। ২ নম্বরটা হচ্ছে গ্যাস ও কারেন্ট ব্যবহারে সতর্কতা অবলম্বন। ৩ নম্বরটা হচ্ছে পণ্যদ্রব্য, পোশাক-আশাক কেনাকাটায় বড় মার্কেট বা সুপার শপে না গিয়ে প্রয়োজনে লোকাল মার্কেট, ভ্যানগাড়ি, হকার বা ফুটপাত থেকে কেনাকাটা করা। ৪ নম্বর হচ্ছে বিলাসী, উচ্চ চাহিদা সম্পন্ন এবং ফ্যাশনেবল বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজনদের এড়িয়ে চলা। সর্বশেষ ৫ নাম্বার টিপসটি হচ্ছে অন্যের কথায় কান না দেওয়া। এই তো আপনাদের সাথে কথার ফাঁকে আমি আমার সংসারের আ অনেকটা গোছগাছের কাজ করে নিলাম। এখন বাচ্চাদেরকে নিয়ে হালকা নাস্তা করব, রান্নাবান্না করব। আর এই সুযোগে এই উপায় বা পদ্ধতিগুলো আমার জীবনে যেভাবে ব্যবহার করছি, সে সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। তো টাকা জমানোর আমার ১ম উপায়টি ছিল খাবার টেবিলের আইটেম কমিয়ে বাজার খরচ কমিয়ে আনা। দেখুন, আমরা বাঙালিরা এমনিতেই খুবই ভোজনপ্রিয় মানুষ। অনেকের তো খাবার টেবিলে ৫-৭ রকমের আইটেম না হলে চলেই না। এটা কিন্তু একেবারেই ঠিক না। অল্প আয়ের মানুষদের এভাবে খরচ করার কোনো মানেই হয় না। এতে করে খরচের পরিমাণটাও বেড়ে যায়। আর অতিরিক্ত খাবার ফলে হচ্ছে গিয়ে ওজন বেড়ে যায়, ডায়াবেটিস বাড়ে, অনেকের কোলেস্টেরল এবং ব্লাড প্রেশারটাও বেড়ে যায়। তো এক্ষেত্রে দেখা যায় ডাক্তার, ওষুধ এবং চিকিৎসা ক্ষেত্রে অনেক টাকা খরচ হয়ে যায়। বরঞ্চ এখানে খরচের পরিমাণটাই বাড়তে থাকে। জমা করার কোনো মানেই হয় না। তো আমি আমার খাবার টেবিলে সবসময় ২ টা আইটেম রাখি, এর বেশি রাখি না। মাঝেমধ্যে দেখা যায় আমরা একটা আইটেম দিয়েও চালিয়ে নিয়ে যাই। তো সেক্ষেত্রে দেখা যায় কিছু, কিছু খাবার আছে অল্প পরিমাণে খেলেও কিন্তু পুষ্টির চাহিদা পূরণ হয়ে যায়। তো যেমন যেদিন আমি বড় মাছ রান্না করি, সেদিন একটু পুষ্টি সমৃদ্ধ ২ টা সবজি সাথে দিয়ে একটু বেশি পরিমাণে রান্না করি। যাতে করে একটা আইটেমই চালিয়ে নিলে আমাদের পুষ্টির চাহিদাটাও পূরণ হয়ে যায়। তো এখান থেকে আমাদের সংসারের প্রচুর বাজার খরচটা কমে যায়, যেজন্য খুব সহজেই টাকা জমানো সম্ভব হয়ে যায়। ২ নম্বরে আমি বলছি যে কারেন্ট এবং গ্যাস ব্যবহারে সতর্কতা। তো এখানে আমি বলবো যাদের লাইনের গ্যাস আছে তারা কখনোই বিলাসিতা করে একটা কারেন্টের চুলা কিনতে যাবেন না। এতে করে যেমনই চুলা কেনার টাকা খরচ হয়ে যাবে, তার উপরে কারেন্ট বিলও উঠবে। ২ দিক থেকে খরচ হতে পারবে। আর যারা হচ্ছে গিয়ে সিলিন্ডার গ্যাস ব্যবহার করেন তারা চাইলে ইলেকট্রিক চুলা ব্যবহার করতে পারেন। তো যেহেতু ২ টাতেই খরচ হবে, একটু হিসাব নিকাশ করে খরচ করবেন আপনারা। অনেকেই বলে যে বাসায় কারেন্ট ব্যবহার করার ক্ষেত্রে অনেক সতর্ক থাকার পরেও প্রচুর বিল আসে। সেক্ষেত্রে আপনারা সবসময় চেষ্টা করবেন যাদের বাচ্চা ছোট তারা ২-৩ রুমে ফ্যান না চালিয়ে সবাই একটা রুমে থেকে একটা ফ্যান চালানোর জন্য। হয়তো যখন বাচ্চারা বড় হবে তখন আলাদা রুম ব্যবহার করতে পারেন। আর এখানে আমি একটা গোপন টিপস আপনাদেরকে দেব কারেন্ট বিল কমানোর জন্য। শীতের সময় আমি সবসময় দিনের বেলায়
প্রতিদিন ২ ঘন্টা করে ফ্রিজটা বন্ধ রাখি। এতে করে ফ্রিজেরও কোনো সমস্যা হয় না, খাবার-দাবারও নষ্ট হয় না। কারণ শীতের বেলায় এমনিতেই প্রচুর বরফ থাকে। সেজন্য এখান থেকেও আমার কিছুটা কারেন্ট বিল কম আসে। অর্থাৎ খরচ বাঁচানো মানেই হচ্ছে টাকা জমা করা। ৩ নম্বর টিপসটা হচ্ছে আমাদের আম অনেকেই আছে যে আমরা কেনাকাটা, পোশাক-আশাক কেনার জন্য বড় মার্কেট বা সুপার শপে ব্যবহার করি। আমাদের ধারণা হচ্ছে যে সুপার শপে গেলেই যে আমাদের অনেক সম্মান বেড়ে যাবে অথবা দামি জিনিসটা পেয়ে যাবো। এটা আসলে সম্পূর্ণ ভুল ধারণা। আমি কখনোই এই কাজটা করি না। কারণ আমি দেখেছি যে একই পণ্য লোকাল মার্কেটে বা ফুটপাথে যেটা ৳৫০, সুপার শপে সেই পণ্যটার দাম হচ্ছে ৳৮০, ৳৯০, অনেক সময় ৳১০০ ও। তারা হচ্ছে তাদের দোকানের ভাড়া, তাদের কর্মচারীদের বিল, তাদের কারেন্ট বিল সবকিছু ওই পণ্যের দামের সাথে এড করে বিলটা বেশি করে তৈরি করে। তো আমি যেহেতু এটা জানি সেজন্য আমি এই কাজটা কখনোই করি না। আমি লোকাল মার্কেট, মাঝেমধ্যে ফুটপাত, এমনকি আমি ভ্যানগাড়ি থেকেও সবজি কেনাকাটা করি। এতে আমার কোনো অসুবিধা হয় না। বরঞ্চ আমার সংসারের অনেকটা খরচ বেঁচে যায় এবং ইজিলি আমি টাকা জমা করতে পারি। ৪ নম্বর টিপসটা হচ্ছে বিলাসী, উচ্চ চাহিদা সম্পন্ন বন্ধু-বান্ধব এবং আত্মীয়স্বজনদেরকে এড়িয়ে চলা। আমাদের অনেক বন্ধু-বান্ধব বা আত্মীয়স্বজন আছে যাদের ইনকাম বেশি, যারা খরচ করে বেশি। যখন তখন হোটেলে যায়, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড খায়, ঘুরতে বের হয়ে যায়, দামি, দামি ব্র্যান্ডের পণ্যদ্রব্য কেনাকাটা করে। তো এদের থেকে সবসময় আমি এড়িয়ে চলার চেষ্টা করি। কারণ তাদের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমারও প্রচুর খরচ করার একটা মানসিকতা তৈরি হয়ে যাবে। যেখান থেকে আমি কোনো টাকাই জমা করতে পারবো না। একদম সর্বশেষ ৫ নাম্বার টিপসটা হচ্ছে অন্যের কথায় কান না দেওয়া। দেখুন আমি কখনোই অন্যে কি বলল সেটাতে কান দিই না। কারণ টাকা জমা করতে গেলে ২ টা ওয়ার্ড বেশিরভাগ আমাদেরকে শুনতে হয় যেগুলো হচ্ছে হিসেবি এবং কিপটে। লোকে হয়তো না জেনে বুঝে এই কথাগুলো বলে। তবে যারা এই কথাগুলো বলে তাদেরকে একসময় অবশ্যই পস্তাতে হবে। এবং তারা নিজেদের ভুলটা খুব সহজে বুঝে যাবে। আর অন্যের কথায় কান দিয়ে চলতে গেলে আমি কখনোই আমার লক্ষ্যে পৌঁছতে পারবো না। সবসময় মনে রাখবেন যে ভালো কিছু করতে গেলে কোনো না কোনো বাধা আসবে, লোকের কথা শুনতে হবে। এটা খুব স্বাভাবিক। তাই লোকে কিপটে বলুক আর হিসেবি বলুক আর যাই বলুক সেদিকে কান না দিয়ে নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনারা আপনাদের নিজেদের কথা শুনবেন, নিজেকে বিশ্বাস করবেন। এগুলোই ছিল আমার আজকের ভিডিওতে টাকা জমানোর টিপস। তবে আরো সিক্রেট কয়েকটি টিপস আছে, যেগুলো আমি অন্য ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটি আর বাড়াবো না। আপনাদের সকলের ভালো থাকা, সুন্দর জীবন এবং সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।